শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশের উপর থেকে প্রশ্ন উত্তর। এর আগে কতগুলি পর্বে এই টেক্সট পোষণ ধরে আমরা ধারাবাহিকভাবে টেক্সট পোষণ ধরে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকে তার ঠিক পরবর্তী টেক্সট পোষণ অর্থাৎ তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটির 101 পাতার ঠিক ওপর থেকেই আজকে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণ এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইভ ক্লাসের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাসের কিছুটা রিভিশন করাতে। তাহলে চলো আজকের মূল আলোচনায় যাই। আজকের প্রথম প্রশ্ন, আমাদের দেশের চেয়ে তো তিনি আপনার নন, এই লাইন ধরে বক্তা কার প্রসঙ্গে কেন এই ধরনের মন্তব্য করেছেন? মান হচ্ছে 3। আবার লাইনটি বলছি, আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বক্তা কার প্রসঙ্গে কেন এই ধরনের মন্তব্য করেছেন? এই প্রশ্নের মান 3। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে মুখ্য চরিত্র অপূর্ব তার রেনগুনের কর্মক্ষেত্রের পুলিশ স্টেশনে যিনি বড়বাবু অর্থাৎ কিনা নিমাইবাবুর সম্পর্কে এ ধরনের মন্তব্য উপস্থাপন করেছেন বন্ধু রামদাস তলওয়ারকরের কাছে। আমরা এরপর দ্বিতীয় অংশের উত্তর। আমরা পাঠ্য অংশে দেখি রেনগুনের কর্মক্ষেত্রে যে বাসায় অপূর্ব থাকতেন সেই বাসায় চুরির নালিশ করতে থানায় উপনীত হলে থানায় পুলিশের দলের গিরিশ মহাপাত্রকে কেন্দ্র করে তামাশা দেখার পর অপূর্বর আর নালিশ করার কথা মাথায় থাকে না। কিন্তু থানার সেই তামাশার কথা কর্মক্ষেত্রের বন্ধু রামদাসের কাছে উপস্থাপন করতে গিয়ে অপূর্ব তার মনের এক বড় ক্ষোভ প্রকাশ করে ফেলেন যে এই থানার বড়বাবু নিমাইবাবু তার আত্মীয় হন এবং বাবার বন্ধু। শুধু তাই নয়, তার চাকরি নাকি অপূর্বর বাবাই করে দিয়েছিলেন। আর এ বিষয়ে অপূর্বর অন্তরে গ্লানি এবং লজ্জা পূর্ণ হয়ে রয়েছে। আবার এই নিমাইবাবুর প্রসঙ্গেই যখন তলোয়ারকর প্রায়শ্চিত্ত করার কথা বলে ফেলে অপ্রতিভ হয়ে পড়েন, অপূর্ব যেন তখন আরও ভেতর থেকে ক্ষোভে ফেটে পড়ে যে এই নিমাইবাবুকে কেন্দ্র করে লজ্জাটা তার পূর্ণ মাত্রায় মনের মধ্যে রয়েছে। তাই নিমাইবাবুর মতো মানুষকে আপন ভাবাটা অপূর্বর পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়, যতই তিনি তার আত্মীয় বা শুভানুকাঙ্ক্ষী হয়ে থাকুক না কেন। কারণ অপূর্বর কাছে এই দেশের সম্পদে বা অর্থে এই দেশেরই বেশ কিছু মানুষ ব্রিটিশ শাসকের অঙ্গুলি হেলনে দেশেরই স্বাধীনতা সংগ্রামীদেরকে শিকারের মতো ছুটিয়ে বেড়াচ্ছে। তাদেরকে কিন্তু অপূর্ব কখনোই আপনার ভাবতে পারে না, নিজের বলে মনে করতে পারেন না। বরং যাদেরকে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামীরা অপূর্বর কাছে অনেক নিজের, অনেক আপনার। এই অনুভূতি প্রকাশ করতে গিয়েই কিন্তু অপূর্বের এই ধরনের মন্তব্যের উপস্থাপনা বা নিমাইবাবু সম্পর্কে এই ধরনের মন্তব্যের উপস্থাপনা। ব্যাস, এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, ঠিক তার একটা দুটো লাইন পরেই রয়েছে, এসব কথা বলার দুঃখ আছে। লাইনটির প্রাসঙ্গিকতা লেখো বা কার কোন কথা বলার মধ্যে দুঃখ রয়েছে বলে বক্তা মনে করেছেন। যেরকম ভাবেই প্রশ্ন থাকুক না কেন উত্তরটা আমরা একইভাবে লিখতে পারব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশে এই প্রশ্নের মানও কিন্তু 3। 2 নম্বর প্রশ্নের মানও 3। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশে অপূর্বর রেনগুনের কর্মক্ষেত্রের বন্ধু স্থানীয় রামদাস তলওয়ারকরের এই মন্তব্যের মধ্য দিয়ে আমরা রামদাস তলওয়ারকরের এক সচেতন মনের পরিচয় পাই। অপূর্ব তার বাড়ির চুরির নালিশ জানাতে থানায় উপনীত হয়েছিলেন ঠিকই, কিন্তু পুলিশ দলের স্বদেশীদের বা মূলত আমরা যেটা দেখেছি যে গিরিশ মহাপাত্রকে যেভাবে তারা খানাতল্লাশি বা জিজ্ঞাসাবাদ করে গেছেন তাতে তামাশা ছাড়া আর কিছুই মনে হয়নি অপূর্ব। এইভাবে স্বাধীনতা সংগ্রামীদের
পেছনে হন্যে হয়ে পড়ে থাকাতে অপূর্বর মনের মধ্যে যেন একটা প্রবল ক্ষোভ জমে উঠেছে বা প্রকাশিত হয়েছে বন্ধু রামদাসের কাছে। সেই সঙ্গে তার সেই থানার বড়বাবু নিমাইবাবু যে আত্মীয়, খুবই পরিচিত, বাবার বন্ধু, আবার তার চাকরি নাকি অপূর্বর বাবাই করে দিয়েছিলেন, এই বিষয়ে লজ্জা ক্ষোভ প্রকাশ করার পরে তলোয়ারকরও অপূর্বকে প্রায়শ্চিত্তের প্রসঙ্গ উপস্থাপন করে ফেলেন। তলোয়ারকরও অপূর্বর কাছে প্রায়শ্চিত্তের প্রসঙ্গ এই কারণে, এই নিমাইবাবুর কারণে যখন উপস্থাপন করে ফেলেন, তাতে কোনোভাবে অপূর্ব দ্বিধা মনে জাগে না, বরং কোনোভাবেই এই নিমাইবাবুর মতো মানুষকে আপনার ভাবতে পারেন না অপূর্ব। যে সমস্ত বুনোহাস বা স্বাধীনতা সংগ্রামীদের পেছনে ব্রিটিশ শাসকের নির্দেশে এই সমস্ত নিমাইবাবুর মতো দেশের মানুষেরাই হন্যে হয়ে পড়ে রয়েছেন, সেই সমস্ত মানুষকেই কিন্তু অনেক কাছের বলে অপূর্ব মনে করেন। এ ধরনের মন্তব্য যদি জনসমাজে অপূর্ব কোনোভাবে প্রকাশ করে ফেলেন, তাহলে কিন্তু অপূর্বকে প্রতিনিয়ত ব্রিটিশের দ্বারা হেনস্থা হতে হবে। এই তথ্য বা এই সচেতনতা অপূর্বর মধ্যে গড়ে তোলার জন্যই কিন্তু রামদাস এ ধরনের মন্তব্য করেছেন অপূর্বর কাছে। এটা গেল আজকের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকে 3 নম্বর প্রশ্ন। এরপরে যে কয়েকটি প্রশ্ন, মূলত 3, 4, 5, এই 3টি প্রশ্নের উত্তর একেবারে একই। 3 নম্বর প্রশ্ন রয়েছে, অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। এই লাইন ধরে লাইনটির প্রাসঙ্গিকতা লেখো, মান 3। এটা 3 নম্বর প্রশ্ন। সেই সঙ্গে আরও 2টি প্রশ্ন আমি বলে দিচ্ছি, উত্তরটা একসঙ্গে আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকর। লাইনটির প্রাসঙ্গিকতা লেখো, বা কার কোন লাঞ্ছনার কথা এখানে ব্যক্ত করা হয়েছে, এরও মান 3। 5 নম্বর প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে বলেননি। এখানে কার কোন ঘটনার কথা উপস্থাপন করা হয়েছে, এরও মান 3। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর আমি একসঙ্গেই আলোচনা করছি। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশে দেখি, অপূর্ব তার রেঙ্গুনের বাসা চুরির নালিশ থানায় জানাতে গিয়ে ভুলে যান পুলিশের দলের দ্বারা দেখা তামাশার মধ্য দিয়ে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী সন্দেহে মানুষজনকে যেভাবে তারা খানা তল্লাশি করে চলেছেন নির্বোধ আহাম্মকের মতো, তা দেখার পর অপূর্ব কিন্তু সব কিছুই ভুলে যান কি কারণে থানায় গিয়েছিলেন। কিন্তু থানার এই ঘটনা বন্ধু রামদাস তলোয়ার কাছে উপস্থাপন করতে গিয়ে ধীরে ধীরে অপূর্বর মনের মধ্যে জমে থাকা দেশপ্রেম বা স্বদেশীদের বা দেশের মানুষদের যে ব্রিটিশ সরকারের হাতে লাঞ্ছনা, তা নিয়ে যে ক্ষোভ ক্রমশ প্রকাশ পেতে থাকে। সে কারণেই আমরা দেখি যে তলোয়ারকরের কাছে পূর্বে ঘটে যাওয়া এক ঘটনা হঠাৎই অপূর্ব উপস্থাপন করে ফেলেন। সেখানে আমরা দেখি যে একবার বিনা দোষে এক ফিরিঙ্গি ছোকরা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিলেন এবং সেই অন্যায় প্রতিবাদ জানাতে অপূর্ব যে পুলিশ স্টেশনে নয়, সেই রেল স্টেশনের সাহেবের কাছে উপনীত হয়েছিলেন। সেখানে অপূর্ব যে শুধুমাত্র ভারতীয়, সে কারণেই সেই স্টেশনের মাস্টার অপূর্বকে স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। এই অবিচারের দণ্ডভোগ কিন্তু প্রতিনিয়ত অপূর্বকে কুরে কুরে খেয়ে চলেছে। তাছাড়া এই ঘটনা বা এই লাঞ্ছনাই কিন্তু অপূর্ব প্রতিনিয়ত নিজের অন্তরে দগ্ধ করে চলেছে, নিজে মানে তার নিজের অন্তরে সে কোনোভাবেই এই ঘটনাটাকে বয়ে নিয়ে বেড়াতে পারছে না। প্রতিনিয়ত তাকে যেন লাঞ্ছিত হতে হচ্ছে, এই ভাবনাটা তার মনের মধ্যে যখনই জাগ্রত হচ্ছে। এই অপমান যেন তার মনের থেকে কোনোভাবেই দূরীভূত হচ্ছে না। যে কারণে আমরা দেখি যে তলোয়ারকরের কাছে নিজের ক্ষোভ, নিজের অন্তরের লাঞ্ছনা
কোনোভাবেই আর আটকে রাখতে পারছিলেন না অপূর্ব। আর এখানে এই ঘটনায় যে কোনোভাবে পূর্বে কেন অপূর্ব রামদাসের কাছে উপস্থাপন করেননি তা কিন্তু রামদাস খুব ক্ষোভের সঙ্গেই উপস্থাপন করেছেন। তাহলে দেখো, প্রথম 3 নম্বর প্রশ্নটা ছিল অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। এ লাইন ধরেও কিন্তু প্রশ্ন উত্তরটা আমি কমপ্লিট করেছি। সেই সঙ্গে তার লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর, এ লাইন ধরেও প্রশ্ন হলে তার উত্তর এভাবেই তোমরা কমপ্লিট করতে পারবে। আর কই এ ঘটনা তো আমাকে বলেননি, এটাও কিন্তু এই লাইন ধরে আমরা প্রশ্ন থাকলে এভাবেই উপস্থাপন করব। তাহলে এটা গেল 3, 4, 5 প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকে 6 নম্বর প্রশ্ন। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। এই লাইনটি ধরে, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কি মনে হলে কেন তার এই অনুভূতি জাগে, বা কোন ঘটনাকে কেন্দ্র করে বক্তার মনে এই অনুভূতি জেগেছে? 3 নম্বর, এরও মান 3। তাহলে এটারও কিন্তু উত্তর ঠিক একইভাবে, কোন ঘটনা যেটা ঘটেছিল ওই ফিরিঙ্গি ছোকরার দ্বারা সেই রেল স্টেশনে, এবং স্টেশন মাস্টারে কি প্রতিক্রিয়া হয়েছিল, আর অপূর্বর কাছে এই ঘটনাটা কতটা অপমানজনক, কতটা লাঞ্ছনাদায়ক বলে অনুভূত হয়েছিল, দিয়ে রামদাসের কাছে কেন কারোর কাছেই কোনোভাবে অপূর্ব এই অপমানের ঘটনাটি যেন সহজে প্রকাশ করতে সক্ষম হয়ে ওঠেনি। আজ রামদাসের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে যখন এমনই একটা পরিস্থিতি উপনীত হয়েছিল, যখন সে তার নিজের ক্ষোভকে আর কোনোভাবে সংযত করতে পারছিলেন না, তিনি তার নিজের ক্ষোভকে কোনোভাবে আর সংযত করতে পারছিলেন না, তাই রামদাসের কাছে প্রকাশ করে ফেলেছিলেন। না হলে অপূর্বর নিজের মনে যে সেই লাঞ্ছনার জন্য ঘৃণা, দুঃখ প্রতিনিয়ত অনুভূত হয়ে চলেছে, তার কোনো পরিসীমা নেই। নিজেকে মাটির সঙ্গে যেন মিশিয়ে ফেলতে চায় অপূর্ব। তাহলে এটা গেল আজকে 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকে শেষ প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন। কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। কার চোখ কেন ছলছল করে উঠেছিল? দেখো, টেক্সট পোর্শন যদি খুব ভালো করে না রিডিং পড়ে রাখো, তাহলে কিন্তু লাইনগুলো ধরতেই পারবে না যে কোথায় লাইন রয়েছে, আর উত্তরের প্রাসঙ্গিকতাটাও বুঝতে পারবে না। কার চোখ কেন ছলছল করে উঠেছিল, এর মানও 3। তাহলে এখানে তোমরা একইভাবে এই ঘটনাটা কেন্দ্র করে ওই ফিরিঙ্গি ছোকরার দ্বারা অপূর্ব কিভাবে লাঞ্ছিত হয়েছিল, বা পুলিশ স্টেশনে, রেল স্টেশনে স্টেশন মাস্টারের দ্বারাও, সাহেব স্টেশন মাস্টারের দ্বারাও তিনি কিভাবে অপমানিত হয়েছিলেন, সেই ঘটনাটাকে কেন্দ্র করেই যেহেতু এই প্রশ্নের উত্তরটা আসবে, তাই উত্তরটা কিন্তু আর আলোচনা করছি না। ঠিক একইভাবে শুধু বন্ধুস্থানীয় অপূর্বর এই লাঞ্ছনা শুনে এই অপমানের বা এই যন্ত্রণার বা ক্ষোভের অনুভূতি অনুভব করে রামদাস কিন্তু নিজেকেও আর ধরে রাখতে পারছিলেন না। হয়তো বাহ্যিকভাবে তার প্রকাশ সেরকম ঘটছিল না, কিন্তু কাহিনীতে আমরা দেখি এই অপমান রামদাসের অন্তরেও সমানভাবে অনুভূত হয়েছিল, যে কারণে তার চোখে জল ছলছল করে উঠেছিল। ব্যাস, এটাই গেল 7 নম্বর প্রশ্নের উত্তর। শুধু শুরুটা, ঘটনাটা তোমাদের ওই যেটা আলোচনা করলাম 3, 4, 5 প্রশ্নের জন্য যেভাবে, ওই একইভাবে ঘটনাটা উপস্থাপন করতে হবে। একদম টেক্সট পোর্শন ধরেই কিন্তু এখানে প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে। আজ এতটাই আলোচনা করলাম, খুব বেশি নয়। এখানে 101 পাতার তলার একটি প্যারা কিন্তু রয়ে গেল। তাহলে এখানে আর কোনো বড় প্রশ্ন নেই। 101 পাতায় যে লাস্ট প্যারাটা রয়েছে, এখানে অনেকগুলি ছোট প্রশ্ন রয়েছে। দেখো, যেখানে আমরা দেখছি অপূর্বকে তার কর্মক্ষেত্রে বড় সাহেব একটা লম্বা টেলিগ্রাম হাতে নিয়ে অপূর্বর ঘরে ঢুকেছেন, এবং ভামর অফিসে কোনোভাবে কোনো শৃঙ্খলা হচ্ছে না, সে কারণে ভামর অফিসে দেখাশোনা করার জন্য অপূর্বকে পাঠাতে চাইছেন। আর সেই সঙ্গে এখানটা লাইন রয়েছে, সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। তাহলে সবকটা বলতে কোন কোন অফিসে? ভামো, ম্যান্ডালে, শোয়েব, মিথিলা এবং সেই সঙ্গে প্রোম, এই
অফিসগুলোতে গোলযোগের কথা এখানে উপস্থাপন করা হয়েছে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে কিন্তু এই ধরনের তোমরা প্রশ্ন পেতে পারো। তাই আজকে আমরা 101 পাতাটাই মূলত কমপ্লিট করলাম। এর পরের একটি পর্বে আশা করছি বাকি টেক্সট পোর্শনটা হয়তো কমপ্লিট হয়ে যাবে, না হলে আরও 2টি পর্বে আমরা এই টেক্সট পোর্শন শেষ করে নেব। আর তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে তৈরি করো।